ধন্যবাদ। আচ্ছা, আমরা স্যার যেহেতু আরেকটা একটা কোশ্চেন, আমরা কি বোথ সাইডে লিখবো নাকি এক পেজেই লিখবো? মানে আপনারা এক পেজেই লিখবেন। আসলে এক পেজ আপনারা তো ফটো তুলেই পাঠাবেন আমাকে। আপনারা তো এক্স্যাক্টলি। হ্যাঁ, ফটো তুলেই পাঠাবেন। যদি ২ পেজেও লিখতে চান, কাগজে অপচয় যদি না করতে চান কোনো অসুবিধা নেই। কিন্তু ওকে স্যার। অ্যাসাইনমেন্ট লেখার মেইন ব্যাপারটা হচ্ছে এক পেজেই লিখতে হয়। মানে জি জি অ জি, সেটাই। লিখতে হয় না। আচ্ছা। আ আ বিএ বিএ এবং বিএসএস আ প্রোগ্রাম আপনাদের বাংলা ভাষা ১ এর এই যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম, প্রাগৈতিহাসিক গল্পের নিম্নবিত্ত মানুষের জীবন বৃত্তান্ত। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের নিম্নবিত্ত মানুষের জীবন বৃত্তান্ত। আশা করি আপনারা মনে হয় ইতিমধ্যে কভার পেজটা কমপ্লিট করেছেন। আর কভার পেজটা কমপ্লিট করতে না পারলেও আমি কভার পেজেরও একটা ডেমো পাঠিয়ে দিব। আপনারা সেভাবে কভার পেজটা করবেন। হ্যাঁ আচ্ছা। স্যার, কভার পেজের একটা ডেমো একটু যদি গ্রুপে পাঠায় দেন। আর স্যার আমি এরকম আপনারা করছিলাম আর কি, অর্থাৎ আমরা সবাই সম্মিলিতভাবে এই ডিজাইনটা চুজ করছি, এটা গ্রুপে দেওয়া আছে, তারপরে এটাতে আমি এই কাজটা করছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করেছেন ওইটাও হবে, কোনো সমস্যা নেই। ওইটা সবাই মিলেই ওইটা একই রকম থাক। বাংলা ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্টের কভার পেজ একই রকম হোক, হলে বেটার হয়। আচ্ছা, আমি একটু অ্যাসাইনমেন্ট নিয়ে কয়েকটা কথা বলি। আহ, আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের কভার পেজে আপনাদের নাম এবং আপনাদের রোল এটা নির্ভুলভাবে লেখার চেষ্টা করবেন। সেই সাথে যে সকল শিক্ষকদের উদ্দেশ্যে মানে যারা থাকবে, যেমন ধরেন আমার কোর্সের, সেক্ষেত্রে আমার নাম এবং ডেজিগনেশন এটা যেন ভুল না হয়। কারণ যদি কোনো শিক্ষকের নাম এবং ডেজিগনেশন ভুল যায়, সেক্ষেত্রে সেই শিক্ষক আসলে মাইন্ড করে। এটা একটা, এদিকে একটু আপনারা সচেতন হবেন। সেকেন্ড ব্যাপার হচ্ছে অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেটাতে যেন বানান ভুল না থাকে। যেমন আমি বললাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের নিম্নবিত্ত মানুষের জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করুন বা লিখুন, এই হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবং বিষয়ের নাম এবং কোর্স কোড এবং কোর্স শিরোনাম এই দুটোও নির্ভুলভাবে লিখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাসাইনমেন্ট যখন আপনারা লিখবেন, তখন আমি তো আপনাদের বলেছি সর্বোচ্চ 5 পেজ, তার বেশি লিখতে হবে না। যতটুকু পারেন তার মধ্যেই লিখবেন। আবার চাইলে 1 পেজও লিখতে পারেন, 2 পেজও লিখতে পারেন। যদি শিরোনাম ওয়াইজ আপনার আহ, অল্প কথার মধ্যে যদি কমপ্লিট করতে পারেন, সেটা তো আপনার ক্রেডিট। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় মেইনলি তার ছোট গল্প বলেন বা তার উপন্যাসের মধ্যে তিনি নিম্নবিত্ত মানুষের জীবন বৃত্তান্তই বেশি তুলে ধরার চেষ্টা করেন। মানিক বন্দ্যোপাধ্যায় নিজেই ছিলেন একটা মধ্যবিত্ত শ্রেণীর আহ ছাপোষা মানুষ। এই জন্য তিনি নিম্নবিত্ত মানুষের খুব কাছাকাছি যেতে পেরেছিলেন। বিশেষ করে তিনি যে অঞ্চলে বা যে গ্রামে বড় হয়েছেন, তার পার্শ্ববর্তী এলাকায় জেলে সম্প্রদায় বলেন বা কৃষক সম্প্রদায় বলেন, মানে শ্রেণী বলেন, তাদের বসবাস। তিনি তাদেরকে দূর থেকে দেখতেন এবং তাদের দুঃখ কষ্ট, তাদের জীবনযাপন, এগুলো না তিনি তার মনস্তত্ত্বে মানে আহ, মাথায় সবসময় এই ব্যাপারগুলো কাজ করতো। তারা যেমন সকালে উঠে আলু ভর্তা ভাত, একটা ঝাল ডোলে মানুষ ভাত খায়। খুব সাধারণ জীবনযাপন, যেমন মাথায় তেল দিয়ে স্নান করতে যাওয়া। তারপর মেয়েদের হয়তো বছরে দুটো করে শাড়ি থাকে, একটা শাড়ি ভিজিয়ে আর একটা শাড়ি পরিধান করে। এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপার মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে বা উপন্যাসের মধ্যে পাবো। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্প অন্য গল্পদের থেকে একটু ব্যতিক্রম। এখানে আমরা জীবনের সম্পূর্ণ রূপায়ণ আমরা এই গল্পের মধ্যে পাই। জীবনের সম্পূর্ণ রূপায়ণ বলতে ভিখু যে চরিত্র, ভিখু চরিত্রের আহ আশেপাশে আরো যে চরিত্রগুলো রয়েছে, মানে ভিখু, ভিখুর বন্ধু প্রহ্লাদ, প্রহ্লাদের ওয়াইফ, তারপরে ভিখুর প্রেমিকা আমরা পাঁচিকে পাচ্ছি, এবং পাঁচির যে হাজবেন্ড ছিল বসির, প্রত্যেকটা চরিত্রের মধ্যে আমরা কিন্তু সত্যি কথা বলতে নিম্নবিত্ত মানুষ যেমন তাদের আচার আচরণ, তাদের আহ আহ, জীবন সংগ্রাম, সেটাই কিন্তু আমরা খুঁজে পাই এখানে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা পাই না। নিম্নবিত্ত মানুষ কেমন হয়? শুধুমাত্র তারা অন্য
সংস্থানের জন্য এবং একটু ভালো থাকার জন্য যে কোনো ধরনের ক্রাইম, যে কোনো ধরনের কাজ তারা কিন্তু করতে পারে। তারা কিন্তু সমাজের কোনো নিয়মকে তোয়াক্কা করে না, সমাজের কোনো শৃঙ্খলা তারা কিন্তু মানে না। ভিখু চরিত্র তেমন একটা চরিত্র। এখন ভিখু যখন যাচ্ছে ডাকাতি করতে, তার গ্রুপে আরো কয়েকজন লোক ছিল, আরো কয়েকজন সদস্য ছিল, তারাও কিন্তু সেম টাইপের, তারা নিম্নবিত্ত মানুষ। কিন্তু প্রথমে একটা জিনিস আপনারা এই আলোচনার মধ্যে লিখবেন, নিম্নবিত্ত মানুষ তারা কিন্তু হয় খুব সাহসী এবং খুব হিংস্র প্রকৃতির। তারা নিজেদের জন্য, নিজেদের ভালো থাকার জন্য বা নিজেদেরকে অর্থ সম্পদশালী ধনী করতে তারা কিন্তু মানুষকে খুন করতেও পিছু পা হয় না, যেটা আমরা ভিখু চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। এবার আসি প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদ এমন একটা চরিত্র, তিনি কিন্তু বাগদি, ওখানে কিন্তু বাগদি সম্প্রদায় নামে একটা সম্প্রদায় রয়েছে। প্রহ্লাদ হচ্ছে এই বাগদি সম্প্রদায়ের লোক, তারাও কিন্তু নিম্নবিত্তের মানুষ। ভিখু, ভিখুর জীবন আচরণ এবং তার অ্যাক্টিভিটিস, জীবন আচরণ এবং অ্যাক্টিভিটিস এই দুটোর মধ্যে দিয়ে কিন্তু ভিখুকে আমরা বুঝতে পারছি সে নিম্নবিত্তের মানুষের প্রতিচ্ছবি। কিন্তু প্রহ্লাদ, প্রহ্লাদের কিন্তু আমরা জাত দেখে বুঝতে পারছি সে নিম্নবিত্তের মানুষ। জাত বলতে কি, তিনি বাগদি সম্প্রদায়ের লোক। এবার গল্পের মধ্যে এমন রয়েছে যে প্রহ্লাদের ওয়াইফ, সে তো যেহেতু তারা বাগদি সম্প্রদায়ের মেয়ে, তা এজন্য তার গায়ে শক্তি বা সাহস বেশি, তার একটু সাহস বেশি, এজন্য ভিখুর সাথে প্রহ্লাদের ওয়াইফ কিন্তু ধস্তাধস্তি করে এক পর্যায়ে ভিখুকে ঠেলে সে কিন্তু তার জীবন বা তার সম্ভ্রম সে বাঁচায়। হুম। তাহলে এটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যারা নিম্নবিত্তের মানুষ, যারা ছাপোষা মানুষ, যারা খেটে খায়, যারা জীবন সংগ্রামে অন্যদের থেকে একটু এগিয়ে, ভিখুর বন্ধু প্রহ্লাদ এবং তার ওয়াইফ তারাও কিন্তু সেম টাইপের, তারাও কিন্তু নিম্নবিত্ত মানুষের জীবনকে প্রতিনিধিত্ব করছে। তাহলে প্রহ্লাদ, প্রহ্লাদ কিন্তু এর মধ্যে একটু ব্যতিক্রম, কেননা তার মধ্যে একটু মানবিকতা রয়েছে। তার বন্ধু যখন জখম হয়ে তার শরণাপন্ন হচ্ছে, তখন কিন্তু সে বন্ধুকে হেল্প করছে এবং বন্ধুর ঠিকঠাক ট্রিটমেন্ট পর্যন্ত সে, প্রহ্লাদ কিন্তু তার তার যতটুকু করণীয়, সে যেহেতু নিম্নবিত্তের মানুষ, সে কিন্তু তার বন্ধুর জন্য করেছে। কয়েকটা পুঁটি মাছ ভেজে, চিড়া, পাটালি এইগুলো তার বন্ধুর জন্য সে কিন্তু নিয়ে যাচ্ছে, বন্ধুকে একটা মানে আশ্রয়ে, মানে নিরাপদ আশ্রয়ে কিন্তু সে রেখে আসছে। আচ্ছা, এটা রেখে আসার পর এটার মধ্যে দিয়ে কিন্তু নিম্নবিত্ত মানুষের জীবন প্রণালীর মধ্যে তাদের খাবার দাবারটা মেন, তারা কি খাচ্ছে, তাই না? কি খাচ্ছে তাহলে, যখন চিড়া, তারপরে পাটালি এইগুলো যখন দিচ্ছে, বা এক কলস জল, একটা সুপেয় পানি, বিশুদ্ধ বিশুদ্ধ পানিও দিতে পারছে না, হয়তো কোথা থেকে একটু পানি এনে তাকে দিয়ে যাচ্ছে। এই যে জীবন, এটা হচ্ছে নিম্নবিত্ত মানুষের জীবনের প্রতিনিধিত্ব। আচ্ছা, এরপর নিম্নবিত্ত মানুষের দেখবেন তারা কিন্তু হয় অনেক বেশি অকৃতজ্ঞ, তারা শুধু একটু ভালো থাকার জন্য তাদের ভিতরে যে মানবিকতা, সেই মানবিকতাকে কিন্তু তারা বিসর্জন দেয়। প্রহ্লাদের বন্ধু ভিখু, ভিখু প্রহ্লাদের সাথে এই কাজটা করা উচিত হয়েছে যে প্রহ্লাদ তার বন্ধুকে মেরেছে। কেন মেরেছিল? তার বোর সম্ভ্রম হানি করতে চেয়েছিল। এই কারণে প্রহ্লাদ যখন বাড়িতে এসে তার ওয়াইফের মুখ থেকে এই কথাটা শোনে, তখন প্রহ্লাদ রাগবশত ভিখুকে চড় থাপ্পড় মারে, বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এই রাগের বশবর্তী হয়ে ভিখুর কি প্রহ্লাদের পরদিন প্রহ্লাদের বাড়িতে আগুন দেওয়া কি উচিত হয়েছিল? হয়নি। এই কাজগুলো সত্যি করতে পারে কারা? যারা নিম্নবৃত্তের মানুষ, যাদের পিছু কোনো টান থাকে না, তার ভিতরে কোনো মানবিকতা থাকে না, যে আমি এখন তার বাড়িতে আগুন দিলে আসলে তার কি হবে, হয়তো ক্ষতি হতে পারে বা তা আশ্রয়হীন হয়ে পড়বে, এই চিন্তাটা তাদের মধ্যে থাকে না, মানে পিছু না তাকানোর একটা ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখবেন ভিখু চরিত্রের কিন্তু সংগ্রাম এখান থেকে শুরু হচ্ছে। সে যখন ওই প্রহ্লাদের বাড়িতে আগুন দিল, দিয়ে কিন্তু সে একটা মফস্বল শহরে এসে উঠলো, ক্ষুধার তাড়নায় সে কিন্তু মানুষের কাছে হাত পাতছে। এবং যখন মানুষ একটা আদুলি বা একটা দেখবেন যে মানে এই আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনি 2-3 দিন কিছু খাননি, সেই দোকানে খুব ভালো ভালো খাবার ঝুলিয়ে রাখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু শুধুমাত্র টাকার জন্য আপনি খেতে পাচ্ছেন না। এটা হচ্ছে নিম্নবিত্ত মানুষের সংগ্রাম, তাদের কষ্ট, মানে
মানে ক্ষুধা তাদেরকে মানে এতটা বেশি মানে তীব্র আঘাত করে যে তারা আসলে কোনো দিক পায় না। তো ওই তার সংগ্রাম শুরু, সে যখন হাত পাতা শুরু করলো মানুষ তাকে অসহায় ভেবে তাকে 2-3টা আদুলি দিল এবং সেখান থেকে কয়েকটা মুড়ি কিনে সে একটু মানে মুড়ির সাথে পানি খেয়ে একটু ভালো বোধ করলো। ওখান থেকে যখন সে একটু একটু স্বাবলম্বী হতে শুরু করলো, তার মতো আরো একটা ভিখারিকে দেখতে পেল, পাঁচীকে। পাঁচীকে দেখার পর তার মধ্যে কিন্তু কামনা বাসনার ব্যাপারটা চলে আসছে। যদি ভিখু একটা মানে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করত, তাহলে সে কি পাঁচীকে পছন্দ করতো? করতো না। ভিখু নিম্নবিত্তের মানুষ, তার মাথার তার টেন্ডেন্সি, সে এখন ডাকাতি ছেড়ে সে হয়েছে ভিখারি। ভিখারি হয়েছে এবং তার মতো করে সে আরেকজনকে পছন্দ করছে, যে পাঁচীকে সে পছন্দ করছে। পাঁচীর পায়ে ছিল দগদগে ঘা। পাঁচীও কিন্তু নিম্নবিত্তের মানুষের মতো। সে ভিক্ষে করতে যাচ্ছে, যখন সে ভিখু তাকে কৌশলে ডাকছে তার কাছে, সে সে কিন্তু বারংবার কিন্তু তাকে গালাগালি করতেছে। হ্যাঁ, মানে পাঁচী ভিখুকে কিন্তু গালাগালি করে। মানে তাদের মুখের ভাষা বা তাদের আচরণ প্রত্যেকটা নিম্নবিত্ত মানুষের কে প্রতিনিধিত্ব করছে। এবার নিম্নবিত্ত মানুষের ভিতরে যেমন পাঁচী কখনো কিন্তু এই যে ভিখুকে বিয়ে করতে চায়নি, কিন্তু ভিখু তার পাশবিক আহ, মানে কি বলবো যে একটা সাহস বা শক্তি, সেটা দেখিয়েই কিন্তু সে পাঁচীকে নিয়ে চলে যায়, বশিরকে মেরে ফেলে। এবং বশিরকে মারার যে ব্যাপারটা গল্পের মধ্যে রয়েছে, একটা শাবল বা লোহার একটা শক্ত দণ্ড, সেটা দিয়ে কিন্তু সে খুন করে একজন ব্যক্তি। সে নিরাপদে, তার ওয়াইফ ভিক্ষে করেছে, সেও ভিক্ষে করে, তারা নিরাপদে বাসায় ফিরেছে, ফিরে তারা রাত্রে ঘুমিয়েছে। এবং ঘুমন্ত মানুষকে যদি কোনো মানুষ এসে খুন করে এবং তার ওয়াইফকে নিয়ে চলে যায়, এই ব্যাপারগুলো না, যাদের খুব হীনমন্যতা, যাদের মন খুব ছোট, বা যারা এইগুলো করতে পিছু পা হয় না, এটাই হচ্ছে তাদেরই গল্প। আচ্ছা, এই গল্পটা লাস্ট যে লাইনটা রয়েছে, যে গতদিন আমি তো এটা ক্লিয়ার করেছিলাম, আহ এই ভিখুর মতো চরিত্র আমাদের সমাজে এখনো রয়েছে। হুম, তবে এটা হচ্ছে নিম্নবিত্ত মানুষের জীবনকে প্রতিনিধিত্ব করেছে, বারংবার আমি আপনাদের বলেছি। কেননা ভিখুর যে অ্যাক্টিভিটিস প্রথম থেকে শেষ পর্যন্ত, তার ভিতরে কোনো একটা ভালো গুণ নেই। মানে আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার, যারা যাদের টাকা পয়সা থাকে না, যারা ক্ষুধার তাড়নায় প্রতিনিয়ত ছটফট করে, সবাই কি নিম্নবিত্ত মানুষ? নিম্নবিত্ত মানুষের মধ্যে কিন্তু কিছু ভালো গুণসম্পন্ন ব্যক্তি রয়েছে, কিন্তু যেহেতু এটা আমাদের সাহিত্য, মানিক বন্দ্যোপাধ্যায় যে টার্গেটে লিখেছে, আমাদের সেই টার্গেটে আমাদের আলোচনা করতে হচ্ছে। তো সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে ভিখু চরিত্রের মধ্যে কোনো ভালো গুণ আমরা দেখতে পাই না। কিন্তু ভিখু এমন একটা চরিত্র, যাকে দিয়ে আমরা বর্তমান সময়ে নিম্নবিত্ত মানুষকেও আমরা বিচার করতে পারি। রাস্তাঘাটে দেখেছেন তো অনেক মানুষ ক্রাইম করে। আমি থাকি গাজীপুর, এই যে আব্দুল্লাহপুর ব্রিজ বলেন, টঙ্গী স্টেশন রোড বলেন, যাদের এই অঞ্চলে বাড়ি বাসা, তারা জানেন যে দিন দুপুরে কিভাবে মানুষের কাছ থেকে ফোন ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বাসের মধ্যে হাত ঢুকিয়ে মেয়েদের কান থেকে দুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। যদি কেউ তাদের হাত আটকে যদি মানে ধরেও রাখে চলন্ত গাড়িতে, ওরকম তাদের কিছুই হয় না। মানে তাদের হাত ভেঙে গিয়েছে, ঠিক আছে, হাত ঝুলতেছে, তারা আবার হাসে। মানে তাদের অবস্থা হচ্ছে তারা এই টাইপের মানুষ। জীবন নিয়ে তাদের কোনো ভালো লাগা নেই। তো ভিখু চরিত্র হচ্ছে সেম। আমি যখন রাস্তা দিয়ে যখন উত্তরা কিংবা এয়ারপোর্টের দিকে যাই, তখন এই এই শ্রেণীর মানুষগুলোকে যখন দেখি, অবশ্যই তাদের থেকে সাবধান থাকি, তখন আমার ভিখুর কথা মনে পড়ে। আমি যতটুকু বললাম আপনারা একটু জাস্ট মনে হয় ক্লিয়ার হয়েছেন ভিখু চরিত্র নিয়ে, এবং নিম্নবিত্ত মানুষ, এখানে নিম্নবিত্ত মানুষের প্রতিচ্ছবিটা আরো বেশি ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, কারো কোশ্চেন কি আছে? চন্দন বাবু, ফোনটা দেখি। স্যার, একটা কথা ছিল যে অ্যাসাইনমেন্ট লেখার প্রথম পেজে আমি লেখকের উপরে একটু আলোকপাত করছি, এটা কি ঠিক আছে নাকি? না, অ্যাসাইনমেন্ট লেখার কাভার পেজে আপনি লেখক সম্পর্কে লিখবেন না। আপনি না, কভার কাভার পেজ না, পেজে ফার্স্ট পেজে। অবশ্যই, না না, ওটাতে কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, কোনো ঠিক আছে, থ্যাংক অসুবিধা ইউ নেই। স্যার। শুভ সকাল স্যার। শুভ সকাল স্যার।
শুভ সকাল। স্যার, আপনি যেভাবে এক্সপ্লেন করলেন আপনার এই নিম্নবিত্ত মানুষের জীবন বৃত্তান্ত, সো এখানে একটা প্রশ্ন আমার মনে জেগে উঠলো, সেটা হচ্ছে যে এটা কি শুধু তাদেরই দোষ, নাকি আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবারের কোনো দায়িত্ব নাই? কেন এইভাবে এই মানুষগুলো এত নিম্নবিত্ত বা এরকম চরিত্রের গঠন হয়ে উঠেছে? এই বিষয়ে কিছু বলবেন? থ্যাংক ইউ আপনাকে সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আহ, মানিক বন্দ্যোপাধ্যায় তিনি মোটামুটি এই গল্পটার মধ্যে কিন্তু আরো একটা মানে মেসেজ বা বার্তা আমাদের দিতে চেয়েছেন। সেটা হচ্ছে দেখেন, আহ, আমরা এখান থেকে 400 বছর বলেন, যখন আমরা সভ্য মানুষ হয়ে উঠছি বা যখন আমরা সমাজে চলার মতো হয়েছি, তখন থেকেই আমাদের ভিতরে কিছু মানে ত্রুটি আছে। মানুষ হিসেবে আমরা যে সর্বে সর্বা আমরা সবকিছু আহ যে করতে পারি, আমাদের সবকিছু যে হাতের মুঠোয় রয়েছে, এটার বাইরেও মানুষ যে আসলে সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, সে মধ্যবিত্ত যে শ্রেণীর মানুষ হোক না কেন, তাদের মধ্যে কিছু একটা গুণ থাকে। সেই গুণটা হচ্ছে কি, মানে খারাপ গুণ, আবার কিছু ভালো গুণ। তো এই খারাপ গুণগুলো যেটা আমরা আমাদের পূর্বজন্ম না, মানে এই জন্মেই আমি আমার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ থেকে যে গুণগুলো আমি ধারাবাহিকভাবে আমার রক্তের মধ্যে যে ঔরস, তাদের পূর্বপুরুষের যে ঔরসজাত যে বীজ, সেটা ধারণ করে আমি বর্তমানে এসেছি। তো এই যে গুণগুলো, মানে এই যে খারাপ গুণগুলো, যেমন ধরেন আমার কাছে এখন টাকা নেই, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমি একটা ভালো খাবার খাবো। আচ্ছা, অনেক সময় আমি আমার ক্ষুধাকে সংবরণ করতে পারছি, অনেক সময় আমি আমার জিহ্বাকে সংবরণ করতে পারছি না। এখন আমার তীব্র একটা খাবারের প্রতি ভীষণ খাওয়ার একটা ইচ্ছা কাজ করছে। তখন আমি যেভাবে হোক আমার খেতেই হবে, তখন আমি কি করি? অপরাধমূলক কাজ করি, অবৈধভাবে টাকা ইনকাম করি। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো নেন, যাদের টাকা পয়সা আছে, ধরেন আমি উচ্চবিত্ত শ্রেণীর একজন মানুষ, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি। শুধু আমার খাবার দাবার, আমি টাকা পয়সা আছে, আমি খাবার খেতে পাচ্ছি, কিন্তু আমার অন্যরকম একটা নেশা কাজ করছে। ধরেন আমি এখন মালদ্বীপ বা অন্য কোনো দেশে ঘুরতে যাব, কিন্তু সেই টাকাটা আমার কাছে নেই। তাহলে আমার এখন কি করতে হবে? আমার অবৈধভাবে টাকা ইনকাম করতে হবে, বা যেভাবে ছলচাতুরি করে আমার স্বপ্নটা বা আশাটা আমার পূর্ণ করতে হবে। কিন্তু এখানে কিছু কিছু ব্যক্তি বা মানুষ থাকেন যাদের এই টাইপের না, যতটুকু পেয়েছি ততটুকুতে আমার শান্তি। আর আপনার কোশ্চেনটা যেখানে ছিল, সমাজ রাষ্ট্র কি এখানে কোনোভাবে দায়ী না? অবশ্যই সমাজ এবং রাষ্ট্র এখানে দায়ী, সমাজ এবং রাষ্ট্র দায়ী। কিন্তু আবার কিছু কিছু ব্যক্তি, ওই যে আমি বললাম না, আমাদের ঔরসজাত কিছু বীজ আমরা মানে ধারণ করি। আমরা সমাজ এবং রাষ্ট্র যতই আমাদের সচেতন করুক না কেন, যতই আমাদের জন্য বইয়ের ব্যবস্থা করা হোক না কেন, স্কুল আমাদের জন্য ফ্রি করা হোক না কেন, কিন্তু আমরা স্কুলে যাব না, আমরা বই পড়বো না, আমরা ওই শৃঙ্খলাবদ্ধ জীবনের মধ্যে যাই না। হ্যাঁ, ওই যে ঔরসজাত কিছু বীজ আমাদের মধ্যে থাকে, সেই পশু মানে পশু বৃত্তির যে ব্যাপারটা, সেটা এসে আমরা তো বহন করছি। হ্যাঁ, সমাজ রাষ্ট্র যতটুকু পাচ্ছে বর্তমানে, তারা তো আমাদেরকে ম্যাক্সিমাম তো এখন স্বশিক্ষায় শিক্ষিত আমরা, কিন্তু আমাদেরও তো সেই জায়গায় যেতে হবে, আমাদেরও তো বুঝতে হবে, কিন্তু আমরা তো সচেতন না। একজন টোকাইকে আমি যদি বারবার বলি তুমি স্কুলে যাও, ধরুন তার 7 থেকে 8 বছর বয়স, তুমি কেন কাগজ খুঁড়তে আসো? ওর ওই 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 ভালো লাগা ওইটাই, ও প্রতিদিন স্টেশনে কাগজ খুঁটবে, বোতল খুঁটবে, তাকে ধরে বেঁধে স্কুলে নিয়ে যেতে পারবেন না। আশা করি আমার কোশ্চেনের উত্তর পেয়েছেন। জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে? सर असाइनमेंट जो है जो जो असाइनमेंट आपने हेलो আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, একটু বলেন। স্যার আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন এটার কোনো ওয়ার্ড লিমিটেশন আছে? ওয়ার্ড লিমিটেশন নেই, আমি 5 পেজ বলেছি। ঠিক আছে, কত ওয়ার্ড লিখতে হবে এটা আপনি 5 পেজের মধ্যে যতটুকু যে ওয়ার্ড গুলো আসে আপনি লেখেন, সমস্যা নেই, 5 পেজের বেশি লেখার দরকার নেই। আচ্ছা, আর আরেকটা একজন কোশ্চেন ওই ছিল যে আমার, এটা কি হ্যাঁ, ভিখু চরিত্রের আলোকে লিখতে হবে না মূল গল্পের উপর আলোকপাত করে লিখতে হবে?
আপনি মূল গল্পের উপরে আলোকপাত করেও লিখতে পারেন, বা আহ, মূল গল্পকে সাথে রেখে আমাদের পারিপার্শ্বিক অবস্থা সেটাতেও আপনি ফোকাস দিতে পারেন, অসুবিধা নেই। এখানে আপনাদের স্বাধীনতা রয়েছে, যার লেখাটা যত ভালো হবে সে ভালো নম্বর তুলতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। সাহিত্য তো কোনো ধরাবাঁধা নিয়ম না যে এখানে স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, আমার কথা শোনা যায়?